লেনদেন জিনিসটা কি? আচ্ছা, লেনদেন জিনিসটা হলো, এক কথায় যদি বলি, একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির সাথে কোনো কিছু দেয়া নেয়া করলে, মানে আদান প্রদান করলে। আমি ধরো তোমার কাছ থেকে কিছু নিলাম, আবার তুমি আমার কাছ থেকে কিছু নিলা। এই যে একজনের কাছ থেকে নেওয়া হলো, আরেকজন কি করলো, প্রদান করলো। এই দেয়া নেয়াটাকে বলা হয় লেনদেন। ওকে, লেনদেন বলা হয় দেয়া নেয়াকে। আমরা দেখি এই অধ্যায়ে আমাদেরকে কি কি শিখতে হবে। অধ্যায়ে শিখতে হবে লেনদেনের ধারণা। ওকে, লেনদেনের প্রকৃতি মানে শনাক্ত করা। তারপরে শিখতে হবে হিসাব সমীকরণ বিশ্লেষণ। তারপরে শিখতে হবে সমীকরণ ব্যবহারকারী লেনদেনের প্রভাব। তারপরে শিখতে হবে কোন কোন দলিলাদি আছে তার তালিকা। তারপরে প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুত, মানে দলিলাদির তালিকা শেখার পরে প্রস্তুত করা। তো এই অধ্যায়টায় আমরা মনে হয় এক ক্লাসে শেষ করতে পারবো না। আমাদের দেখি কতটুকু করা যায়, তোমরা সাথেই থাকবে। চ্যানেলটিকে লেনদেন, 3 তারিখ লেনদেন, 5 তারিখ লেনদেন, 7 তারিখ লেনদেন, 10 তারিখ লেনদেন। তাহলে 8, 9 এই দুটো লেনদেন না, 6 লেনদেন না, 4 লেনদেন না। তাহলে আমরা যেগুলো টিক দিলাম এগুলো লেনদেন, আর যেগুলো টিক দেইনি সেগুলো লেনদেন নয়। ভালো থাকবে। আজকের 2 নম্বর ক্লাসে এটাই আলোচনা আজকে পর্যন্ত। আগামী ক্লাসে আমরা লেনদেনের অর্থাৎ 2 অধ্যায়ের বাকি বিষয়টুকু আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবে। ওকে, তো আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী পর্ব শুরু করব, সেই দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে অ্যাকাউন্টিং এর ক্লাস নাম্বার 2, অর্থাৎ আমাদের আজকে ক্লাস নং 2। ক্লাস নং 2 এ থাকছে 2য় অধ্যায়। আমরা ক্লাস নং 2 তে আলোচনা করব লেনদেন নিয়ে, অর্থাৎ অধ্যায় 2, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসে আমরা ক্লাস 1-এ আলোচনা করেছি অধ্যায় 1। ওই ভিডিওটায় আমরা 1 অধ্যায়ের পুরোটা বিষয় আলোচনা করেছি। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এমসিকিউর জন্য, এবং ওখানে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দাগিয়েছি, অনুশীলনের এমসিকিউগুলো আমরা সলভ করেছি। অনুশীলনীতে যে এমসিকিউ থাকে সেই এমসিকিউগুলো আমরা কি করেছি, ওখানে অ্যান্সার করেছি। সো তোমরা যদি ওই ভিডিওটি অর্থাৎ 1 নম্বর ক্লাসটি না দেখে থাকো, তাহলে অবশ্যই আমি বলবো যে প্লেলিস্টে যে 1 নম্বর ক্লাস হিসাব বিজ্ঞানের ক্লাস নাম্বার 1 এই ভিডিওটি দেখে আসবে। দেখার পরে তোমরা 2 নম্বর ভিডিওটি দেখবে, কারণ আমরা সিরিয়াল অনুযায়ী বইয়ের ক্লাস সাজাচ্ছি। তো তোমরা যারা অ্যাকাউন্টিংয়ে নতুন অথবা অ্যাকাউন্টিং শিখতে চাও, তারা ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাস দেখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তো চলো আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব। তার আগে বলে নেই, আমার এই ক্লাস করতে হলে অবশ্যই অ্যাকাউন্টিং বই, খাতা, কলম, পেন্সিল এই বিষয়গুলো ক্যালকুলেটর কাছে নিয়ে বসতে হবে। কারণ কখন কোনটা লিখতে বলি, কোনটা দাগাতে বলি, সেটা কিন্তু বলা যাচ্ছে না। এজন্য এই বিষয়গুলো কিন্তু তোমাদের টেবিলে থাকতে হবে এবং তারপরেই ক্লাসগুলো করতে পারবে। তো অধ্যায় 2-এ আমি ইম্পর্ট্যান্ট যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু দাগিয়ে দিব, আর যেটা বোঝানোর সেটা বুঝিয়ে দিব। সো বই সাথে থাকতে হবে, হ্যাঁ। আর এই স্ক্রিনের দিকেও খেয়াল করতে পারো। তাহলে আমরা শুরু করি। সাবস্ক্রাইব করবে। ওকে, আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। প্রথমেই আলোচনা করব লেনদেনের ধারণা। আচ্ছা, ধারণা বলতে বুঝাই কি, একটা জিনিস সম্পর্কে জানা, মানে সংজ্ঞা কাকে বলে সেটা। তো আমরা একটু পড়ছি, যেটা ইম্পর্টেন্ট লাইন আমি ওটাই দাগাবো, সব দাগাবো না। আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবে বহিতে লিপিবদ্ধ করা হয় না। তার মানে একটা বিষয় আমরা বুঝলাম যে সমস্ত ঘটনা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। হ্যাঁ, সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হবে না। কোনগুলোকে হবে একটু খেয়াল করো। এখানে আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করবে। যা কি করবে? ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাগুলোই কিন্তু লেনদেন হিসেবে বইতে লিপিবদ্ধ হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্সের 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত এই যে দুটি ঘটনা,
এই ঘটনার ভিতরে একটা হলো কি, এই যে দুর্ঘটনায় আহত হলেন, আর একটা হলেন কি আলমারি ক্রয় করলেন। এই দুটার ভিতরে এটা কিন্তু লেনদেন হবে না, আর এটা কিন্তু লেনদেন হবে, কারণ এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর এই আহত হওয়ার কারণে এখানে কিন্তু অর্থের কোনো ব্যাপার নেই, সো এটা কি হবে না, লেনদেন হবে না। বুঝতে পারছি? তার মানে দ্বিতীয়টার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই বিধায় লেনদেন হবে না, আর প্রথমটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বিধায় লেনদেন হবে। এবার আসো, লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। আবিধানিক অর্থ হলো কি, একটু খেয়াল করো, গ্রহণ বা প্রদান, এটাও হতে পারে, অথবা দেওয়া নেওয়া। তাহলে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ গ্রহণ ও প্রদান, অথবা দেওয়া ও নেওয়া। ওকে, আচ্ছা, লেনদেন কয় ধরনের? এটাও একটি ইম্পর্টেন্ট লাইন। লেনদেন দু ধরনের হয়ে থাকে, একটা কি বাহ্যিক লেনদেন, একটা কি অভ্যন্তরীণ লেনদেন। ওকে, তাহলে বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। এবার আসি আমরা, অনেক সময় সার্ভিস দিয়ে থাকি, কাউকে সেবা দিয়ে থাকি। এই সার্ভিস দিলেও কিন্তু আমরা যদি টাকা পাই এবং সেই ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেটাও কিন্তু লেনদেন হবে। এবার আমরা দ্বিতীয় যে আজকের অধ্যায়ের আলোচনার বিষয় ছিল লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য জানা। হ্যাঁ, এটা আমরা একটু জানবো, লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য। অর্থাৎ লেনদেনের বৈশিষ্ট্যটা আমরা কিভাবে বুঝবো, মানে সোজা বাংলায় কথায় আমরা যদি বলি, আমরা কিভাবে লেনদেন লেনদেন চিনব। লেনদেন চিনব, অর্থাৎ লেনদেন চেনার বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো লেনদেন চেনার জন্য লেনদেনের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটাই হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আবারও বলছি, খেয়াল করতে হবে, পয়েন্ট কয়টা তোমরা খাতায় লেখো, মুখস্থ করতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দুই নম্বরটা কি, আর্থিক অবস্থার পরিবর্তনযোগ্য। অর্থাৎ একটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর একটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন। দুইটা কি জিনিস একটু খেয়াল করো। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে বোঝায় এমন কোনো ঘটনা, এমন কোনো কাজ যেটা টাকায় মূল্যায়ন করা যায়। যদি টাকায় মূল্যায়ন না করা যায়, সেটা কিন্তু লেনদেন হবে না। টাকায় মূল্যায়ন করা গেলেই লেনদেন হবে। যেমন কোনো কারখানায় আগুন লেগে 5,000 টাকার পণ্য পুড়ে গেছে, এটা কিন্তু আমরা 5,000 টাকা ক্ষতি হয়েছে আমি টাকায় মূল্যায়ন করতে পারছি, কিন্তু একজন ম্যানেজার বা একজন কর্মচারী মারা গেছে, তাতে কয় টাকা ক্ষতি হয়েছে এটা কিন্তু আমি বুঝতে পারবো না। তার মানে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না। সো এই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না কিন্তু ক্ষতি বা ঘটনা, এটা লেনদেন হবে না। কিন্তু ওই যে 5,000 টাকা আমি মূল্যায়ন করতে পারছি, এটাই হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ওকে, আর আর্থিক অবস্থার পরিবর্তন কি, টাকা আসবে অথবা টাকা যাবে, অর্থাৎ টাকা বাড়বে অথবা টাকা কমবে, এরকমের ঘটনা ঘটলেই আর্থিক অবস্থা হবে, না হলে কিন্তু হবে। হ্যাঁ, 3 নম্বরে যে বৈশিষ্ট্যটি সেটা হলো, আরেকটা কথা বলে নিই, কোনো প্রকারের অর্ডার করলে বা ফরমায়েশ করলে সেটাও কিন্তু লেনদেন হবে না। হ্যাঁ, কারণ অর্ডার বা ফরমায়েশের কারণে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, কাউকে কোনো কিছু কিনতে বললাম কিন্তু সে কিনেনি, তাহলে কি আসলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে না? আর্থিক অবস্থার পরিবর্তন হবে না। সো আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে লেনদেন হতে হলে। 3 নম্বরের যে ব্যাপারটা, সেটা আমরা দেখতে পাচ্ছি দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে কি বোঝায়, মানে একজন ব্যক্তি যদি তার এক জায়গা থেকে টাকা নিয়ে আরেক জায়গায় দেয় বা করে, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে দ্বৈত সত্তা বলতে বোঝাচ্ছে দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। 4 নম্বর যেটা রয়েছে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে প্রত্যেকটা লেনদেনই আলাদা হবে এবং পরিপূর্ণ হবে, অর্থাৎ একটির সাথে আরেকটি মিলবে না। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। অর্থাৎ এই একই বিষয় আবারও আমি ক্লিয়ার করি, আজকে আমি 500 টাকার কিছু কিনলাম কিন্তু টাকা দেই নাই, টাকা না দিলেও আজকের এই ঘটনার কারণে আমি কিন্তু 500 টাকার জিনিস আনছি, তার মানে এটা একটা লেনদেন।
আবার আমি এই টাকাটা যদি 1 মাস পরে পরিশোধ করি, সেই 1 মাস পরিশোধ করার পরে তখন কিন্তু আবার আরেকটি লেনদেন, কারণ আমি টাকা দিছি, আমার টাকা কমছে, আর যাকে দিয়েছি সে পেয়েছে। তার মানে এটাকে বোঝাচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। স্বতন্ত্র বলতে বোঝায় আলাদা। এরপরে হচ্ছে দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। অর্থাৎ যেমন কোনো কিছু কিনলে দেখা যায়, আবার কোনো কিছু কিনি নাই কিন্তু কেনা জিনিসটার দাম কমে যেতে পারে। হ্যাঁ, আমার দ্রব্যমূল্য দাম কমে গেলেও কিন্তু টাকা খরচ হয়ে যায়। যেমন কোনো আসবাবপত্র কিনলাম, সেটা অপচয় হলো, সেটা ব্যবহারের কারণে দাম কমে গেল, এটাও কিন্তু লেনদেন হবে। সুনাম, এটা অদৃশ্যমান, ঠিক আছে। আর কিছু ঐতিহাসিক ঘটনা আছে, সেগুলোকেও লেনদেন বলা হয়, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলো লেনদেন। তাহলে আমরা মোটামুটি লেনদেনের বৈশিষ্ট্যগুলো বুঝলাম। আর একটা হলো হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণ হলো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই সমীকরণের যে 3টে উপাদান, এই 3টে উপাদানেরও কোনোটা বাড়লে কমলে কিন্তু লেনদেন হবে। তাহলে আমরা ইতিমধ্যে লেনদেনের 7টি বৈশিষ্ট্য জানলাম। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। বৈশিষ্ট্যগুলো আবারও মুখস্থ করবে। আবারও বলছি, আমি একটু রিপিট করছি: অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা এবং হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এগুলো হলো লেনদেনের বৈশিষ্ট্য। আমরা লেনদেন কিভাবে চিহ্নিত করব, এই বৈশিষ্ট্যগুলো যে পড়লাম, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই আমরা লেনদেন কোনটি এবং কোনটি লেনদেন না, শুধু ঘটনা, সেটাও আমরা বের করতে পারবো। চলো আমরা সেটা দেখি, লেনদেন কিভাবে চিহ্নিত করব। এখানে আমরা বইয়ে একটি অঙ্ক দেখতে পাচ্ছি। কেমন? বইয়ের অঙ্কটি আমরা একটু খেয়াল করব। বইয়ের অঙ্কটি কি? এখানে বলা হয়েছে কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয়, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা কোম্পানির নাম দেয়া আছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, একটা নাম আছে সোহেল এন্টারপ্রাইজ। এরপর একটা তারিখ আছে 2017 সালের জানুয়ারি মাসে তার কিছু ঘটনা ঘটে, তার প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটে। এখানে 10টি ঘটনার কথা বলা আছে। আমরা এই 10টা ঘটনার মধ্য থেকে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা বোঝারও চেষ্টা করব এবং শেখারও চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক। এখানে বলছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। কি করছে? 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। বন্ধুরা, তোমরা আমাকে বলতে পারো এটা কি লেনদেন হবে নাকি হবে না? হ্যাঁ, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করছে, অবশ্যই এখানে ব্যবসায় 50,000 টাকা কি হয়েছে? আসছে। 50,000 টাকা ব্যবসায় আনা হয়েছে মূলধন হিসেবে, সো এটা কি হবে? লেনদেন হবে, এটা লেনদেন। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়ের কারণে এই 15,000 টাকা কিন্তু চলে গেছে, যাওয়ার কারণে এটাও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সো এটাও লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, তাহলে পাওনাদারকে আমরা কি করছি? 10,000 টাকা দিয়েছি, সো এটাও কি? লেনদেন। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, আমি কিন্তু বলেছিলাম ফরমায়েশ দিলে কি হবে না? লেনদেন হবে না, সো এটা কি হবে না? লেনদেন হবে না। আচ্ছা, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। আচ্ছা, টাকা প্রদান করছি যে কোনো কারণেই হোক, বিজ্ঞাপনের জন্য টাকা তো কমছে, তাহলে এটা লেনদেন। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। আচ্ছা, মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে নিয়োগ দিছি, হ্যাঁ, ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাকে টাকা পরিশোধ করা হয় নাই, শুধু নিয়োগ দেওয়া হয়েছে, সো এখানে টাকা বাড়ে কমে নাই, সো এটা লেনদেন হবে না। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে, তা মালিক যদি টাকা নেয়, ব্যবসার টাকা তো কমছে, সো এটাও লেনদেন। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেনদেন হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা ব্যক্তিগত ঘটনা, ব্যবসা প্রতিষ্ঠানের এটার সাথে কোনো সম্পর্ক নেই। মালিকের ব্যক্তিগত টাকা চুরি হয়েছে, তাতে ব্যবসার কোনো ক্ষতিও হয়নি, টাকা কমেও নেই, বাড়িও নেই, তো পারিবারিক কোনো বা ব্যক্তিগত কোনো ঘটনা আমরা ব্যবসায়িক লেনদেনে নিয়ে আসবো না, সো এটা লেনদেন হবে না। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ, অর্থাৎ আমরা চুক্তি করছি যে প্রতি মাসে 10,000 টাকার পণ্য কিনবো, কিন্তু আমরা আসলে পণ্য এখন পর্যন্ত কিনি নাই, সো পণ্য না কিনলে টাকা দেই নাই, লেনদেন হবে না।
10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। হ্যাঁ বন্ধুরা, ধারে বিক্রয় মানে আমরা কিন্তু 10,000 টাকার পণ্য ইতিমধ্যে নিয়ে ফেলেছি। সো মানে বিক্রি করলে আমরা দিয়ে ফেলেছি, সো এটা লেনদেন হবে। তা আমরা বুঝতে পারছি যে কোনটা লেনদেন হবে এবং কোনটা লেনদেন হবে না। তাহলে আমি আবার বাম পাশে তোমাদের বোঝার সুবিধার্থে লেনদেন যেগুলো হবে সেগুলোতে একটু টিক দিয়ে দিচ্ছি, তোমরা যেন বুঝতে